স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে 15 জন আহত হয়েছে। সন্ধ্যার পর উপাচার্যকে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্যাম্পাসে ছাত্র দলের নেতাকর্মীরা প্রচার কার্যক্রম চালায়। এর প্রতিবাদে একদল শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করে। এ সময় তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, যা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। কুয়েট পকেট গেট থেকে বহিরাগতরা ছাত্র দলের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বৈষম্য বিরোধীরা 18 জনকে দায়ী করে তাদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল, ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা সহ 4 দফা দাবি জানিয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে 15 জন আহত হয়েছে। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? উপাচার্য এখনো অবরুদ্ধ কিনা? উপাচার্য তো এখনো অবরুদ্ধ আছে, কিন্তু এর প্রভাব পড়েছে যে খুলনা মহানগরী যে শিববাড়ির মোড়ে, সেই শিববাড়ির মোড়ে দেখেছি যে ছাত্র দলের যে নেতাকর্মীরা যারা যেমন শিববাড়ির মোড়ে অবস্থান করেছিলেন, অনুরূপভাবে বৈষম্য বিরোধী ব্যানারেও তারা কিন্তু অবস্থান, যার কারণে যে মুহুর্মুহুর স্লোগানে কম্পিত হয়ে ওঠে যে শিববাড়ির মোড়। এখানটায় আমরা কথা বলবো, রয়েছেন এখানে যারা আন্দোলন রয়েছেন, তবে ছাত্র দলের ব্যানারে যারা রয়েছে তারা অবস্থান করছেন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছেন। কথা বলবো এখানে আন্দোলনে যারা রয়েছেন, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন এখানে তারা অবস্থান করেন, আপনারা কেন অবস্থান নিলেন? আমরা গত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিএনপির উপরে হত্যা মামলা, গুম খুনের প্রেক্ষাপটেই আসলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়। কিন্তু 5ই আগস্টের পরে আমরা লক্ষ্য করি একটি পক্ষ এটাকে, এই অর্জনকে কুষ্ঠিগত করে তাদের অর্জন হিসাবে প্রচার করছে। তারই পরিপ্রেক্ষিতেই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা যখন প্রতিটি ক্যাম্পাসে সুশৃঙ্খলভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছিল, তারই অংশ হিসাবে আজকে যখন কুয়েটে তারা তাদের কর্মসূচি পালন করছিল, ঠিক সেই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই ছাত্র শিবির এবং ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা অর্থাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের উপরে হামলা করে এবং তাদেরকে আহত করে। আর তারই প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল সহ সারা খুলনা শহরের আপামর জনসাধারণ এবং ছাত্র সমাজ আজকে শিববাড়ি মোড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে এবং এই কর্মসূচি আমাদের চলমান থাকবে। আগামীকালও খুলনা শিববাড়ি মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদল সহ খুলনা ছাত্র সমাজ শিববাড়ি মোড়ে অবস্থান করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনি কে বলতেন, যদি ছাত্রদল নেতৃত্বে দিয়েছেন, কেন আপনার অবস্থান নিলেন এখানটায়? ধন্যবাদ। গত 17 বছর আওয়ামী দুঃশাসন ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এক্ষেত্রে হাজার হাজার মানুষ আমাদের হত্যা হয়েছে, আমরা গুমের শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। 17 বছর পরে যখন আওয়ামী লীগ পালিয়েছে, তখন এই অর্জনকে একটা পক্ষ শুধু নিজেদের অর্জন বলে প্রচার করছে এবং তারা একটি দূরভাষন্ধি নিয়েই বাংলাদেশের সকল ক্যাম্পাস এবং বিভিন্ন প্রতিষ্ঠান দখলের পায়তারা করে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে। তারই অংশ হিসাবে কুয়েটে আমাদের নিরীহ ছাত্রদের উপরে তারা একটা ছাত্র সংগঠন, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আওয়ামী ফ্যাসিস্টের দোসর এবং অন্য একটি গুপ্ত সংগঠন একসাথে মিলে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপরে হামলা করেছে। এখন সাধারণ ছাত্রছাত্রীদের এখনো যদি হামলার শিকার হতে হয়, সেক্ষেত্রে খুলনার মানুষ, খুলনার ছাত্র সমাজ কেউই বসে থাকবে না। যেমনটি দাবি করছে যে বিশেষ করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আন্দোলনটা ছিল, যার কারণে যে তারা এখানটা অবস্থান নিয়েছে, অবস্থান করার ঘোষণা দিয়েছে ছাত্র দলের পক্ষ থেকে, এটাই ছিল সর্বশেষ অবস্থায়।
আমিরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। কুয়েটের সংঘর্ষের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাডার পলিটিক্স করলে পরিণতি ছাত্রলীগের মতোই। অন্যদিকে ছাত্রদলের দাবি, সংঘর্ষে জড়িত তৃতীয় পক্ষ গোপনে নয় প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানান তারা। মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি কর্মসূচি দেয় দুটি সংগঠন। রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে ফিরে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সংগঠনটির নেতারা বলেন, ছাত্রলীগের মতো যারা ফ্যাসিবাদী আচরণ করবে দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না। আমাদের নারকীয় ছাত্রলীগ স্টাইলে যে ধরনের নির্যাতন হয়েছে, আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই। আপনারা যদি মনে করে থাকেন কুয়েটে আপনারা আপনাদের পাওয়ার পলিটিক্সের আপনারা এখানে মহড়া দিয়েছেন, টেকনাফ থেকে তেতুলিয়া এই ৫৬,০০০ বর্গ মাইলে আর পাওয়ার পলিটিক্সের কোনো ঠিকানা হবে না। এদিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদলও। ছাত্রদল কলম ও সাধারণ মানুষের রাজনীতি করে এমন দাবি করে সংগঠনটির নেতারা বলেন, দেশের মাটিতে ফ্যাসিবাদের ঠাঁই হবে না, কোনো ফাঁদেও পা দেবে না ছাত্রদল। সাধারণ শিক্ষার্থীদের আপনাদের পরিচয় প্রকাশ্যে দিন, তারপর দেখুন আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু। ওই রাতের অন্ধকারে ওই ফেসবুকের মাধ্যমে আমাদের ছাত্র নেতাদের চরিত্র হনন করে অসৎ উদ্দেশ্য হাসিল করতে গেলে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এছাড়া কুয়েটের ঘটনায় বুয়েট, ঢুয়েট, জাহাঙ্গীরনগর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ মিছিল হয়েছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর জনগণের অধিকার ও গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু জাতীয় নির্বাচনের কথা শুনলে অনেক উপদেষ্টা বিচলিত হয়ে পড়েন। জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আন্তর্জাতিক পরিসরে তিস্তার ন্যায্য অধিকার পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে তিস্তার ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 2 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে লাখো মানুষ। মঙ্গলবার তিস্তা রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিন সকালে গণপদযাত্রা করেন পানি বঞ্চিত তিস্তাপাড়ের মানুষ। কৃষক, শ্রমিক, জনতার সাথে অংশ নেন সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। প্রায় 4 কিলোমিটার হেঁটে দুপুরে তিস্তা ব্রিজের নিচে পানিতে নেমে প্লাকার্ড উঁচিয়ে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানান তারা। সব পেশার, সব গোষ্ঠীর, সব জাতির মানুষ এখানে এক কাতারে মিলিত হয়েছি। আমরা আশাবাদী আমাদের বন্ধু রাষ্ট্র ভারত আমাদের পানির যে ন্যায্য হিস্যা সেটা দাবি মেনে নেবেন। চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা আমাদের পানির ন্যায্য হিস্যা চাই। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তিস্তা চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় মানানোর জন্য এই তিস্তা মেগা প্রকল্প তারা যেন বাস্তবায়ন। তিস্তার তাণ্ডব ও জীবন যৌবন কেড়ে নেয়ার স্মৃতি তুলে ধরা হয় নাটিকার মাধ্যমে। সেই স্মৃতি মনের দুয়ারে আঘাত হানে বিষাদে। দুকুল হারানো মানুষের কণ্ঠে ভেসে ওঠে ক্ষোভ ও বঞ্চনা। ভারত চাচ্ছে না যে এটা বাস্তবায়ন হোক, আর আমরা দাবি করতেছি যেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কর্মসূচি পালন করতেছি, ইনশাআল্লাহ আমরা দাবি না দেওয়া পর্যন্ত আমরা ছাড়তেছি না। গধূলির আলোতে কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকারে থাকবে। বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর জনগণের অধিকার ও গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়।
এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্ম পরিকল্পনার রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে। উত্তরের কোটি মানুষের দাবি আদায়ের এই আন্দোলনে সামিল হলেন তারেক রহমান। প্রতিশ্রুতি দিলেন অন্তর্বর্তী সরকার পানির ন্যায্য হিসা আদায়ে ব্যর্থ হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথেই অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন তিস্তা সমস্যার। আর তার এই প্রতিশ্রুতিতে উজ্জীবিত হয়েছে উত্তরের মানুষ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, তিস্তা পাড়, লালমনিরহাট। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য তার। বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, অতীতে মঈনুদ্দিন ফখরুদ্দিন সংস্কারের কথা বলে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল, কিন্তু তাদের চলে যেতে হয়েছে। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, জানিয়ে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু পরিবর্তন করে দ্রুত ভোট আয়োজনের আহ্বান জানান মির্জা ফখরুল। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। আজকে এই সভায় আমি প্রকাশ্য ঘোষণা দিতে চাই, এই দেশের মানুষ তা মেনে নেবে না। কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী। একই সঙ্গে নিবন্ধন ফেরত না দেয়ায় লাগাতার বিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিলে এ ঘোষণা দেন দলের নেতারা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম এখনও কারাবন্দী। তার মুক্তি এবং দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামী। কুমিল্লায় সমাবেশে দলের নায়েবে আমির অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন। যদি এটিএম আজহারুল ইসলামকে অতি সত্বর মুক্তি দেওয়া হয় তাহলে আপনারা টিকবেন কি টিকবেন না, থাকবেন কি থাকবেন না, এইটি আমরা আর পরোয়া করব না। আপনাদেরকে বিদায় নিতে হবে অথবা আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্ত দিতে হবে। এদিকে খুলনায় দলের সেক্রেটারি জেনারেল বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও জামায়াতে ইসলামী এখনো বৈষম্যের শিকার। প্রতীক হয়ে বসে আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আমরা বলবো আপনি এই ফ্যাসিবাদের জুলুম থেকে বাঁচার জন্য একটা সুবিচার করুন, আজহারের দণ্ডকে আপনি বাতিল ঘোষণা করুন। ঢাকায় আয়োজিত সমাবেশে জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, এখন সময় এটিএম আজহারুলকে মুক্তি দেওয়ার। নেতার মুক্তির পাশাপাশি 2018 সালে আওয়ামী লীগ সরকারের বাতিল করা জামায়াতে ইসলামীর নিবন্ধন দ্রুত ফেরত চান দলের আমির। অন্যথায় লাগাতার বিক্ষোভের ঘোষণা দেন তিনি। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে। প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয়, শেষও নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। আমির বলেন, তারা ভদ্র হলেও দুর্বল নন। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর ভারতের উপর চাপ তৈরি হয়েছে। এখন সরকারের অগ্রাধিকার ভারত থেকে ফিরিয়ে শেখ হাসিনাকে আইনের আওতায় আনা। একথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেসার তৈরি হচ্ছে এবং এই প্রেসারের একটা আপনারা ইন্ডিকেশন দেখেছেন যে একটা ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে, সেখানে দেখা যাচ্ছে যে 55% চান যে তাকে বাংলাদেশের ফেরত পাঠাতে, আবার 13% চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে, মানে মাত্র 16 না 17% চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক।
আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ সরাসরি কোনো অপরাধ বা ফ্যাসিবাদের সাথে জড়িত না থাকলে রাজনীতি করতে পারবেন এবং নির্বাচনেও অংশ নিতে পারবেন, একথা জানিয়েছেন যুব ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ডিসি সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়াটাই যৌক্তিক, তবে সরকার এবং আরও অন্যান্য রাজনৈতিক দলের ঐক্যমতের মাধ্যমে নেওয়া হবে সিদ্ধান্ত। যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছেই, কিন্তু নির্বাচন কমিশন এর অংশ হতে চায় না, একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসরুদ্দিন। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনের মধ্য থেকে জেলা প্রশাসকদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা যে একটা জিনিস ঘোষণা দিয়েছেন, আমরা তো ওনার ঘোষণা অনুযায়ী কাজ করছি। আমরা বলিও না, বলার প্রয়োজনও মনে করি না এখনো। ওনারা অ্যাওয়ার অফ হোয়াট ইজ গোয়িং অন এট দ্য ন্যাশনাল লেভেল। এটা একটা রাজনৈতিক বিতর্ক এখন তো চলছে, আপনারা যা দেখতেছেন। আমরা ওই বিতর্কের অংশীদার হতে চাই না। একটা ফয়সালা হোক, তারপর আমরা সেটা দেখা যাবে। এটা আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে এটুআইয়ের 850 কোটি টাকার প্রকল্পে লুটপাটের প্রমাণ পেয়েছে দুদক। তারা বলছে, নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বারবার কাজ দেয়া, অপ্রয়োজনীয় কাজসহ নানাভাবে সরকারি অর্থ ক্ষতি সাধনের সাথে 14 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এটুআই সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক কাজে পতিত সরকার এই প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। এতে সাবেক আইসিটি উপদেষ্টা জয় এবং প্রতিমন্ত্রী পলকের সংশ্লিষ্টতাও খুঁজে দেখা হচ্ছে। এসপায়ার টু ইনোভেট বা এটুআই প্রকল্পে 855 কোটি টাকার লুটপাটের খোঁজে রাজধানী আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের দুদকের অভিযান। 2020 সালে 5 বছরের জন্য 855 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়, যার নেতৃত্বে থাকা আনির চৌধুরীর আইসিটি সেক্টরে অপকর্মের হোতা, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। অভিযানে উঠে এসেছে 14 জনের সংশ্লিষ্টতায় প্রকল্পের পদে পদে ঘটেছে অনিয়ম ও দুর্নীতি। একই প্রতিষ্ঠানে বারবার কাজ দেয়া, অপ্রয়োজনীয় কাজ সহ নানাভাবে সরকারি অর্থ লুপাট করা হয়েছে। 3-4টা প্রতিষ্ঠান বারবার একই কাজ পাচ্ছে, অনিয়ম রয়েছে এই ধারণাটা আমরা করছি। এখন প্রতিষ্ঠান প্রধান হিসেবে হয়তো দায়িত্ব থেকে থাকতেই পারে, কিন্তু এই প্রকল্পটাতে ছিল একজন প্রকল্প পরিচালক ছিল, সাথে অন্যান্য ব্যক্তিবর্গ ছিল, আর তাদের কার্যক্রমে কোথায় দায় ছিল সেটা আমরা যাচাই করব। এটুআইয়ের হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম জানান, অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় এরই মধ্যে 14 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে জয় ও পলকের সম্পৃক্ততাও। এই রিপোর্টের আলোকে 5 জন কর্মকর্তা যারা আমাদের গভর্নমেন্ট কন্ট্রাক্ট হোল্ডার ছিল, তাদের কন্ট্রাক্ট আইসিটি ডিভিশনের পক্ষ থেকে শেষ করে দেওয়া হয়েছে। এছাড়াও 9 জন আমাদের কর্মকর্তা ছিলেন যারা ইউএনডিপির কন্ট্রাক্টেড। তো ইউএনডিপির পক্ষ থেকেও একটা তদন্ত চলছে। তাদেরকে এটুআই প্রোগ্রামের আমাদের সাথে যে কার্যক্রম ছিল এটুআই থেকে, সেই কার্যক্রম থেকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রকল্প সংশ্লিষ্ট মিলেমিশে লুটপাট ও অর্থ পাচারের সাথে জড়িত থাকতে পারে বলে মনে করছে দুদক। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। সৌদি আরবে উচ্চ পর্যায়ে আলোচনার পর ইউক্রেন যুদ্ধ বন্ধে 4টি নীতিতে একমত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে 2 দেশই প্রতিনিধি দল গঠন করবে বলেও জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে কিয়েভের অংশগ্রহণ ছাড়া আলোচনার কোনো চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনকে বাদ দিয়ে সৌদি আরবে শুরু হয় যুক্তরাষ্ট্র রাশিয়া শান্তি আলোচনা। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হয় এই আলোচনা। আয়োজক দেশ সৌদি আরবের পক্ষ থেকে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তবে আলোচনায় ইউক্রেনের কোনো কর্মকর্তাই উপস্থিত ছিলেন না। কাল থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লীগ। এবারের আসরে অংশ নিচ্ছে 8টি দল। মিরপুরে হয়েছে লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠান এবং ক্যাপ্টেন্স ফটোশুট। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফেরার পর দীর্ঘ বিরতিতে ছিলেন নারী ক্রিকেটাররা। সাম্প্রতিক সময় নতুন কোচ সারওয়ার ইমরানের অধীনে অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের তারকারা। তারই ফাঁকে অনুষ্ঠিত
অনুষ্ঠিত হচ্ছে নারীদের ডিপিএল। প্রথম দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের প্রতিপক্ষ নবাগত শেলটেক ক্রিকেট একাডেমি। এই দলের নেতৃত্বে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি জানান, ক্রিকেটারদের উন্নয়নে আরও কর্পোরেট প্রতিষ্ঠানের নারী ক্রিকেটে আসা উচিত। কর্পোরেট টিমগুলো উইমেন্স ক্রিকেটে আসা অনেক ভালো, কারণ তারা আসতেছে, প্লেয়ারদেরকে বলবো ইনভেস্ট করতেছে এবং নতুন নতুন প্লেয়ারদেরকে ফাইন করতেছে, এটা অনেক ভালো। এবং সেকেন্ড বলবো যে আমিও লাস্ট মোমেন্টে এই টিমের সাথে অ্যাড হয়েছি এবং তাদের বলবো অফিসিয়ালরা অনেক বেশি ফ্লেক্সিবল, প্লেয়ারদেরকে অনেক বেশি ফ্রিডম দেয় এবং সবার জায়গা থেকে লাইক যেসব ফ্যাসিলিটিসগুলো আসলে নর্মালি অন্য প্লেয়ারগুলো পায় না বা অন্য টিমগুলো পায় না, সেগুলো আমরা পাইছি এবার নতুন টিম হিসেবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।